সুহা সুগারাই। একটা জুড়ি গাড়ি কলকাতার দিকে চলেছে। ঘোড়া দুটোর নাম তাদের মতোই সুন্দর, সুহা আর সুগারাই। সুহা সাদা, সুগারাই কালো। তাদের চালে একটা ছন্দ আছে, একটা যেন সুরও আছে। এইভাবেই তাদের নাম সার্থক হয়েছে। সুহা আর সুগারাইয়ের গতিতে পূর্ণ যৌবন। চাইলে তারা এইটুকু পথ অর্ধপ্রহরে পার করে দিতে পারত। রশ্মিটি একটু শিথিল হলেই তারা হয়ে উঠবে নিরায়ত পূর্বকায়, নিষ্কম্প চামর শিখর। তখন তাদের ক্ষুরোদ্ধিত ধুলিও তাদের নাগাল পাবে না। তাদের সারথির কিন্তু সেটা ইচ্ছে নয়। সারথি রাজা প্রমথেশচন্দ্র স্বয়ং। আসল সহিস কেষ্ট একটু লজ্জা লজ্জা মুখ করে গাড়ির ভিতর বসে আছে। তার চোখ দুটি অনবরত পিটপিট করে চলেছে। আর আছেন ওস্তাদজি। তার বড় একটা বেরোনো হয় না। বহুদিন পর আজ তিনি বাইরে বেরিয়েছেন। বিশেষ প্রয়োজন আছে। কার্তিক গণেশ কিছুতেই তাকে একা ছাড়তে চায়নি। তারাও আছে। গাড়িটিতে 4 জন স্বচ্ছন্দে বসতে পারে। বিষ খেয়ে মরার আগে পরাণ বৈরাগী অদ্ভুত গাড়িটা রাজাকে বানিয়ে দিয়েছিল। তাকে রাজা প্রমথেশ ব্রাউনবেরির একটি চিত্র এঁকে দিয়েছিলেন। কারিগরি বুদ্ধি ছিল বটে পরাণের। কেন যে বিষ খেয়ে মরল কেউ জানে না। তার বিধবা বোনও জানে বলে মনে হয় না। বারাসাত পার হওয়ার পর সুহা সুগারাই কিছু অস্থির হয়ে পড়ল। প্রমথেশ হৃদয়পুর গ্রামে একটা বিরাট জলাশয়ের ধারে গাড়ি দাঁড় করালেন। সুহা সুগারাই জল খাবে, কেষ্ট তাদের চানা দেবে। সেই ফাঁকে আরোহীরাও কিছু আহার করবে, বিশ্রাম নেবে। তাদের যাত্রা আরম্ভ হয়েছে সূর্যোদয়ের অব্যবহিত পরেই। জলাশয়ের পাড়ে মাদুর পাতা হলো। পথের ধারে সারি সারি শিরীষ গাছ। তাদের মাত্র 10-15 বছর বয়স। বেশ ফল ধরেছে। শোনা যায় বকচরের জমিদার এই দীর্ঘ খোয়া বিছানো মার্গটি তৈরি করিয়েছিলেন তার মা যশোদা দেবীর জন্য। তিনি গঙ্গা স্নান করতে চেয়েছিলেন। 15-16 বছর আগে সুদূর যশোর থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত এই পথ তৈরি করা সহজ কাজ ছিল না। মায়ের আরামের জন্য কালীপ্রসাদবাবু পথের দুপাশে অসংখ্য শিরীষ সিংসাপাদে ছায়াতরু রোপণ করেন। এই জলাশয়ের পাড়ে শিরীষেরই আধিক্য। প্রমথেশের কি খেয়াল হলো, তিনি ওস্তাদজিকে অনুরোধ করলেন সুহা গাওয়ার জন্য। ওস্তাদজি মৃদুহাস্যে গণেশকে বললেন গাড়ি থেকে তানপুরাটি নিয়ে আসতে। দুঃখের ব্যাপার হলো তানপুরার তুম্বাটা ফেটে গিয়েছে। তাও এখনো তার আওয়াজ অতি মিষ্টি। গণেশ ওই ভাঙা তানপুরাই সুরে বাঁধল। ওস্তাদজি সুহা আলাপ শুরু করলেন।
তার কোমল গান্ধারীর কি বর্ণময় বৈচিত্র্য। পথের ভুলে বিভিন্ন রকম কানাড়ার ছায়াপাত হতে পারে, কোথাও বা নিজেকে লুকিয়ে দাঁড়িয়ে থাকে আড়ানা। তার হাত থেকে সুহাকে বাঁচানো কঠিন। ওস্তাদজির আলাপে সেই সব বিপজ্জনক রাগ হঠাৎ আবির্ভূত হচ্ছে, আবার তারা মিলিয়ে যাচ্ছে সুহার নিজস্ব লাবণ্যে। মা যেমন শিশুকে রক্ষা করে, ওস্তাদজিও তেমন পরম যত্নে সুহাকে রক্ষা করে দুর্গম পথ চলেছেন। এই মমতাই ওস্তাদজির গানকে এত মহিমান্বিত করেছে। সুহা সুঘারাই কোনো রকমে জলপানের পালা চুকিয়ে ওস্তাদজির সুহা শুনতে চলে এসেছে। তারা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, শুধু মাঝে মাঝে অল্প অল্প লেজ নাড়াচ্ছে। এই অশ্ব দুটি শিশুকাল থেকে গান শুনে বড় হয়েছে। ওস্তাদজি মনে করেন এদের মতো রসজ্ঞ শ্রোতা মনুষ্য সমাজেও বেশি নেই। সুহা কি জানে তার নাম আর এই মধুময় রাগটির নাম একই? সুহার গান্ধারের সাথে কিশোর শিশির বৃক্ষরা দুলছে, প্রতিটি গমক তরঙ্গায়িত হচ্ছে সরোবরের স্বচ্ছ শীতল জলে। সুহা সুঘারাই শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। গণেশের হাত দুটি বাজিয়ে চলেছে একটি কল্পিত মৃদঙ্গ। সে জানে না কার্তিক চিনে নিচ্ছে সুহার অলিগুলি। প্রমথেশের ধ্যানস্থ মূর্তি, কেষ্টর চিরচঞ্চল চক্ষু পল্লব দুটি স্থির হয়ে আছে। উস্তাদ মীর খুদাবক্স তার তপস্যার ফল প্রত্যক্ষ করলেন। তার মনে পড়ল তার উস্তাদের মুখখানি, তার তালিম। সেই সঙ্গে মীর খুদাবক্সের মনে হলো এক অন্ধকার আবরণ আজ খসে পড়ল। তিনি যেন একটি মৃত পশুর ক্ষমা পেলেন। পরম করুণাময় করুণার কথা ভেবে তার চোখে জল এলো, কণ্ঠ রোধ হয়ে গেল। তবু তার গান ফুরল না। ফুরিয়ে যাওয়ার মতো গান তিনি আজ গাননি। তার সুহা বেজে চলেছে সকলের মনোবীণায়। হঠাৎ প্রমথেশের খেয়াল হলো তাদের কিছু খাওয়া হয়নি। তিনি কার্তিককে বললেন কিছু মুড়ি মুড়কি আর চন্দ্রপুলি কেষ্টর গামছায় বেঁধে দিতে। এবার সেই চালকের আসনে বসবে, বাকিরা গাড়ির মধ্যেই খেয়ে নিতে পারবেন। আর দেরি করা ঠিক হবে না। পথের দুধারে শুধু জঙ্গল আর পুকুর, মাঝে মাঝে দু একটা জীর্ণ শীর্ণ বসতি চোখে পড়ে। প্রতিটি ঘরে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। এসব দেখতে দেখতে ওস্তাদজি তার দুই শিষ্যসহ ঘুমিয়ে পড়লেন। জেগে রইলেন প্রমথেশ। তিনি তার জমিদারির ভবিষ্যৎ নিয়ে ঈষৎ উদ্বিগ্ন। আসলে কোনো কালেই তিনি বিষয় সম্পত্তি নিয়ে ভাবেননি। আজকাল তার মনে হয় ভুল হয়ে গেছে। রাজা সেজেছেন আর রাজত্ব করবেন না, তা হয় না। ইদানিং সেনমশাই উড়িষ্যার দিকে কয়েকটি মহাল ক্রয় করার কথা বলছেন। তার প্রাক্তন মণি জোড়াসাঁকোর ঠাকুর মহাশয়দের ওদিকে বেশ কিছু জমি জমা আছে। এখনো জমির দাম ওদিকে কম। কিন্তু ঘটনা হলো প্রমথেশ ঠিক ভরসা পাচ্ছেন না। তার একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ প্রয়োজন। তার বন্ধু ভবানীচরণ চৌধুরী হাইকোর্টের অ্যাটর্নি। তিনি স্বয়ং জমিদার তা নয়, কলকাতার কাশীপুরে বাস করেন পেশাগত কারণে। বাংলার বহু জমিদার তার কাছে আইনি পরামর্শ গ্রহণ করেন। ভবানীচরণ আজ প্রমথেশকে নিমন্ত্রণ করেছেন। প্রমথেশের তেমন বন্ধু নেই, তিনি বন্ধুত্ব করতে পারেন না। ভবানীর সাথে প্রমথেশের মনের মিল হওয়ার প্রধান কারণ হল সঙ্গীত।
হিন্দু কলেজে পড়ার সময় তারা দুই বন্ধু একসাথে গান শুনতে যেতেন। ওস্তাদ মীর খুদাবক্সের কথা ভবানী প্রথম প্রমথেশকে বলেন। তাদের বন্ধুত্ব অদর্শনেও এতটুকু ম্লান হয় না। বারাসাতে হাতিপুকুরের পাশে প্রমথেশের একটা ছোট বাড়ি আছে। সেই ঠিকানায় মাঝে মাঝে ভবানী চিঠি পাঠান। তাদের পত্র বিনিময় বন্ধ হয়ে যায়নি। যদি ভবানীর মত থাকে তাহলে প্রমথেশ কিছু ভূসম্পদ ক্রয় করতেও পারেন। কিছু নগদ হাতে আছে। তাছাড়া স্বর্ণ মুদ্রাও আছে বেশ কয়েকটি। অর্থ চিন্তা করতে করতে প্রমথেশও ঘুমিয়ে পড়লেন। তার নিদ্রাভঙ্গ হল শ্যামবাজার পৌঁছে কেষ্টর ডাকে। 5 মাথার মোড় দেখে তার মাথা গুলিয়ে গেছে। সে শহরের রাস্তায় কিছুতেই গাড়ি চালাতে পারবে না। আবার চালকের আসনে বসলেন প্রমথেশ। একবার তিনি ভাবলেন শ্যামবাজার রোড ধরে যাবেন, তারপর চিতপুর রোড ধরে নেবেন। কিন্তু বাজারের ভিড় তার পছন্দ না। তিনি আপার সার্কুলার রোড ধরলেন। গৌরীপাড়া অঞ্চলটা বেশ ফাঁকা। নগর এদিকে তেমন থাপা বসায়নি। হালচিপাড়া, মানিকতলা, সিমলা প্রভৃতি অঞ্চলে বিক্ষিপ্ত নাগরিক বসতি দেখতে পাওয়া যায়। তারপর আবার রাস্তার বাঁদিকটায় গ্রাম্য পরিবেশ ফিরে আসে। শিয়ালদহের রোমান ক্যাথলিক চার্চের চূড়া বেশ দূর থেকে দেখা যায়। কোথাও তেমন দৃষ্টি আটকায় না। শিয়ালদহ অঞ্চলে বোধহয় কিছু একটা কর্মকাণ্ড চলছে। প্রমথেশ ভালো জানেন না। অনেক দিন তিনি এই শহরের কোনো খবর রাখেন না। চার্চ পার করে তিনি ডান দিকে বেঁকলেন। বৈঠকখানা বাজার। তবে এ বাজারের ভিড় বড় বাজারের মতন অসহনীয় নয়। ভালোয় ভালোয় তিনি পার করে গেলেন। ঝামেলা শুরু হলো বউবাজার অঞ্চলে ঢোকার মুখে। যত্রতত্র মানুষ আর ছ্যাঁকড়া গাড়ি, কোলাহল, জঘন্য পরিবেশ। কেউ কোনো নিয়ম মানছে না। সুহাসুঘারাই অধৈর্য হয়ে পড়ছে। তারা এমন বেসুরো জীবনে অভ্যস্ত নয়। হাড় জিরজিরে মিনমিনে জাত ভাইদের দেখে তারা স্বজাতি বলে চিনতে পেরেছে কিনা সন্দেহ। তবে স্বজাতিরা ঠিক চিনতে পেরেছে। তারা ঘাড় ঘুরিয়ে দেখে নিচ্ছে সুহাসুঘারাইকে। ওস্তাদজি কলকাতা শহরে কিছুদিন বাস করেছেন, কিন্তু কার্তিক গণেশ তো এই নাগরিক নরক আগে তেমন দেখেনি। তারাও সুহাসুঘারাইয়ের মতো বিপন্ন বোধ করছে। গণেশের আবার পেয়েছে মহা খিদে। মুড়ি মুড়কি মিষ্টিতে এই খিদে মিটবে না। কিন্তু এই পরিবেশে খাওয়ার কথা সে ভাবতেও পারে না। কখন কাশীপুরে পৌঁছানো হবে তাও বোঝা যাচ্ছে না। লাল বাজারে ঢোকার ঠিক আগে গাড়িটা ডান দিকে চিতপুর রোডে ঢুকে পড়ল। সামান্য চলার পর একটা ছোট বাদ্যযন্ত্রের দোকানের সামনে প্রমথেশ গাড়ি দাঁড় করালেন। উল্টো দিকে নাবিকদের একটা অস্থায়ী আবাস। গোড়া নাবিকদের আনাগোনা সেখানে লেগেই আছে। এই দোকানের মালিক বারাণসীর 2 ভাই, উস্তাদ বসির উদ্দিন আর আমের উদ্দিন, বাদ্যযন্ত্রের 2 বিশ্বকর্মা। বসির উদ্দিন মধ্যবয়সী, তার কাজ তন্ত্রবাদ্য নিয়ে। আমের এখনো যুবক, তিনি পাখোয়াজ বানান। বসির সাহেব 2 বছর মহারাষ্ট্রের মিরাজে ছিলেন। সেখানে তানপুরার গঠন আর ধ্বনি নিয়ে কিছু আজও পরীক্ষা নিরীক্ষা চলছে। ইদানিং বসির সাহেব মিরাজের লাউ ব্যবহার করে এক অদ্ভুত তানপুরা তৈরি করেছেন। ওস্তাদ মীর খুদাবক্স আর রাজা প্রমথেশের তানপুরাও বসির সাহেব বানিয়ে দিয়েছেন। ওস্তাদজির তানপুরা তুম্বাটি ফেটে গিয়েছে। কলকাতায় এমন কারিগর আর নেই যিনি সেই তানপুরা সারাতে পারেন। ওস্তাদজি চান
তাঁর তানপুর আর পুরানো তুম্বা মেরামত করে দেওয়া হোক, নতুন তুম্বা লাগানো তার পছন্দ নয়। তিনি মনে করেন লাউ একবার ফেটে যাওয়ার পর সারিয়ে নিলে তানপুরার আওয়াজ আরো খোলে। রাজবাড়ির দুটি পাখোয়াজের একটি ফেঁসে গেছে, আর একটা টানাতে হবে। প্রমথেশ বছরে 2-3 বার আসেন এই দোকানে। সারাইয়ের কাজ যা করার একবারে করিয়ে নেন। বসির সাহেব যন্ত্রগুলো সারিয়ে কাশীপুরে ভবানীচরণ চৌধুরীর বাড়িতে পাঠিয়ে দেন। কখনো প্রমথেশ সেগুলো লোক পাঠিয়ে সংগ্রহ করে নেন, কখনো আবার ভবানীবাবুই সেগুলো বিদ্যানগরে পৌঁছে দেন। তিনি নিজেও উত্তম এসরাজবাদক। আমের উদ্দিন ওস্তাদজিকে বললেন, যে পাখোয়াজটার দড়ি ঢিলে হয়ে গিয়েছে সেটি তারা বিকেলের মধ্যেই ঠিকঠাক করে দিতে পারবেন। অন্তত একটা তালযন্ত্রও তো রাজবাড়িতে চাই। তাদের বিকেল অবধি দোকানে অপেক্ষা করতে হবে, সেটাও পরম সৌভাগ্যের বিষয়। এই দোকানে কত গুণী বিদ্বান আসেন, তারা কখনো কখনো গানও গান, সঙ্গীত নিয়ে আলোচনা করেন। এই তো একজন তানপুরা হাতে আনমনেই ভৈরবীতে গুনগুন করছে, তার পরনে ধবধবে সাদা আংরাখা, মাথায় লখনৌই টুপি। যেমন তানপুরার ধ্বনি তেমন তার ভৈরবী। টেরিটি বাজারের কোলাহল নিমেষে মুছে গেল। ধীরে ধীরে কলকাতা শহর তার সমস্ত চাপল্য নিয়ে বিলীন হয়ে গেল। জগৎ ডুবে গেল ভৈরবীর সুর প্রবাহে। তিনি গাইছেন একটি ঠুংরি, বাবুল মোরা নৈয়ার ছুটো হি যায়। বাবুল মোরা নৈহর ছুটো चार कहार मिले चार कहार मिली চারজন কাহার আমার জন্য ডলি সাজাচ্ছে। मोरी डोली যা কিছু আমার আপন ছিল সব ফেলে আমি চললাম। আজ তোমার বাড়ির উঠোন যেন পাহাড়, আর ওই চৌকাঠ যেন বিদেশ। আমি চললাম তার দেশে। चार कहार मिली मोरी डोलिया सजा मोरा अपना बेगाना छुट्टी যায় বাবুল। প্রমথেশের মনে হলো এই যাওয়া যেমন বাপের ঘর ছেড়ে যাওয়া, তেমনই আবার এই জগৎ ছেড়ে যাওয়া। ওই ডলি নববিবাহিতা এক কিশোরীর জন্য সাজানো হচ্ছে, আবার পরপারের এক যাত্রীর জন্য সাজানো হতে পারে। अंगना तो पर्वत भई ड्यूढ़ी भय
पर्वत अंगना तो पर्वत अब ड्यूढ़ी भय যার দেশে কন্যাটি চলেছে সে হতে পারে তার দ্বৈত অথবা অন্য কেউ, সবার অজানা অচেনা লোকাতীত কেউ। এই গান নিশ্চয়ই কোনো মহাযোগীর রচনা। ले बाबुल ले बाबुल ले बाबुल घर अपना ले बाबू मैं तो चली पिया के देश रे, मैं तो चली पिया के देश रे, चली पिया के देश। গান থেমে যাওয়ার পর ওস্তাদজি অশ্রুসিক্ত বিনীত সুরে প্রশ্ন করলেন, जनाब, ये अनोखी बंदिश किसकी है? তিনি ধ্রুপদ গায়ক, ঠুংরি তেমনভাবে কখনো শুনতে চাননি। কিন্তু এ কেমন গান? সেই লখনৌই গায়ক জানালেন, গানটির রচয়িতা আওয়াধের নবাব ওয়াজেদ আলী শাহ। পিতৃভূমি ছেড়ে আসা দুঃখে তিনি এই গানটি রচনা করেছেন। প্রমোদে শুনেছেন নবাব এখন মেটিয়াব্রুজ অঞ্চলে থাকেন, কিন্তু তিনি তো একজন ব্যভিচারী বিলাসী পুরুষ, অকর্মণ্য। মেয়েদের পোশাক পরে আলতা পায়ে ঘোরাঘুরি করেন। এমন অশ্রুতপূর্ব গান তিনি রচনা করেছেন। কার্তিক হিন্দুস্তানি ভাষা মোটামুটি বুঝতে পারে। সে কল্পনা করল এক নির্বাসিত রাজা তাঁর সর্বস্ব ত্যাগ করে যাচ্ছেন। পরনে তাঁর কাঁসায় পীতাম্বর, রণক্লান্ত সুঠাম দেহটি এখনো তেজোদ্দীপ্ত। মনে সুখ দুঃখ কোনো অনুভূতি আর নেই, শুধু চোখ দুটিতে ব্যথার রেশ রয়ে গেছে। চিতপুরের অনতি দূরে একটি অস্থায়ী প্রাসাদে নবাব ওয়াজেদ আলী শাহ তখন রহস্য রচনা করেছেন। 11 জন রসনিপুণা যুবতী তাকে ঘিরে গাইছেন তারই রচিত একটি গান। मोर मुकुट कटिके हरि किनकिनि पायल बाजे, झनन झनन झन झनन हिंडोला झूले श्याम। हिंडोला झूले श्याम, हिंडोला झूले श्याम। मोर मुकुट कटी के हरि किंकिनी, मोर मुकुट कटी के हरि किंकिनी पायल बाजे, पायल बाजे।
झनन झनन झन ननन झूले श्याम श्याम। রাসমণ্ডলের ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে আছেন নবাব স্বয়ং। তার মাথায় ময়ূর মুকুট, পায়ে কিনকিনি, চোখে প্রেমাঞ্জন, দুই হাতে কল্পিত মুরলি। তার পরিখানায় আজ একটি কিশোরী সত্য এসেছে। সে সারেঙ্গি বাজাচ্ছে আর সতৃষ্ণ নয়নে নবাবের দিকে চেয়ে আছে। নবাব ওয়াজেদ আলীর চিত্রবর্ণ আংরাখাটি তার বিশাল বপু সম্পূর্ণ ঢেকে রাখতে পারেনি। সেটি শরীরের বাম দিকে বেশ বড়সড় একটা মাছের মতো বাতায়ন রচনা করেছে। তার মধ্যে থেকে উদ্ধত ভঙ্গিতে উঁকি দিচ্ছে নবাবের বাম বক্ষবৃন্ত।